নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেটওয়ে, সর্বদা ছাত্রছাত্রীদের পাশে শিক্ষার সাথে। তোমরা আগের ক্লাসে তোমাদের ক্লাস 11-এর ইতিহাসের প্রথম অধ্যায়ের প্রথম পর্বের ইতিহাসটা জেনেছো। ইতিহাস যে নামটি সেটা কোথা থেকে এসেছে, প্লেইস্টোসিন পর্ব, হোলোসিন পর্ব, মানুষ প্রথম কোথায় উনুনের ব্যবহার শেখে, এগুলো সমস্ত কিছু জেনেছো। যারা ভিডিওটি দেখোনি ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তারা গিয়ে দেখে নাও। আমাদের এদিকে তো বর্ষা চলছে, তো বর্ষার জন্য ভিডিও আসতে একটু দেরি হয়ে যাচ্ছে, ভিডিওগুলো আমি বানাতে পারছি না, পেন্ডিং হয়ে আছে। ইলেকট্রিসিটি প্রবলেম, যেহেতু আমি গ্রামে থাকি এবং বৃষ্টির জন্য বিভিন্ন নয়েজও আসে, তো ভিডিওগুলো বানাতে একটু দেরি হয়ে যাচ্ছে। তো আজকে আমি তোমাদের দ্বিতীয় পর্বটি আলোচনা করব। তোমরা এগুলো করলেই তোমাদের পরীক্ষাতে কমন এগুলো থেকেই কোশ্চেন পাবে। তো মন দিয়ে মনোসংযোগ দিয়ে এই ভিডিওগুলি দেখো। তো আজকে যেটা আলোচনা করবো সেটা হলো হোলোসিন পর্ব। হোলোসিন পর্ব হলো যার তিনটি ভাগ: মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ এবং ত্রাম্যপ্রস্তর যুগ। তো প্রাচীন প্রস্তর যুগের শেষ মধ্যপ্রস্তর যুগের সূচনা হয়। প্রথমটি হলো প্রাচীন প্রস্তর যুগের শেষেই মধ্যপ্রস্তর যুগের সূচনা। ভারতের পাঞ্জাব, গুজরাট, রাজস্থানে এই যুগের নিদর্শন পাওয়া গেছে, মানে মধ্যপ্রস্তর যুগের নিদর্শন। এছাড়াও উত্তরপ্রদেশের মহাদহা ও মধ্যপ্রদেশের আদমগড়ে এই যুগের নিদর্শন পাওয়া গেছে। এই যুগে আদিম মানুষরা মাটির পাত্র তৈরি করতে শেখে, এই জন্য এই যুগকে উষার লগ্ন বলা হয়, মানে সভ্যতার উষা লগ্ন বলা হয়। মানে মধ্যপ্রস্তর যুগে আদিম মানুষেরা মাটির পাত্র তৈরি করে, এই জন্য এই যুগকে সভ্যতার উষালগ্ন বলা হয়। তাহলে তোমরা বুঝতেই পারছো, তো পরীক্ষায় তোমাদের যদি এগুলো থেকে কোশ্চেন আছে, যেটা বললাম যে মধ্যপ্রস্তর যুগ ভারতের কোন কোন জায়গায় এগুলো নিদর্শন আছে, তো তোমরা পাঞ্জাব, গুজরাট, রাজস্থান এগুলো বলতে পারো। উত্তরপ্রদেশের মহাদেহ, মধ্যপ্রদেশের আদমগড়। এই যুগে মধ্যপ্রস্তর যুগে মানুষরা মাটির পাত্র তৈরি করে, এই যুগকে সভ্যতার উষালগ্ন বলা হয়। তো পরবর্তী যুগে আমরা আসি। দেখো, এখন আমরা যেটা পড়ব সেটা হলো নব্যপ্রস্তর যুগ, যেটা নিওলিথিক বলা হয়। নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক, এই কথাটি প্রথম ব্যবহার করেন ব্রিটিশ গবেষক জন লুপ। বুঝতে পেরেছো? তাও নিওলিথিক বা নব্যপ্রস্তর যুগ কথাটি প্রথম কে ব্যবহার করেন? না, ব্রিটিশ গবেষক জন লুপ। তার অ্যান্টিকুইটি অফ ম্যান গ্রন্থে। কোন গ্রন্থে? অ্যান্টিকুইটি অফ ম্যান গ্রন্থ। তো তোমাদের যদি পরীক্ষায় পড়ে যে নিওলিথিক কথাটি ব্রিটিশ গবেষক জন লুপ তার কোন গ্রন্থে ব্যবহার করেন, তাহলে হবে অ্যান্টিকুইটি অফ ম্যান গ্রন্থ। তো তোমরা মন দিয়ে এই ভিডিওগুলো দেখো। আমি যেগুলো বলছি এগুলোর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে তোমাদের ইম্পর্টেন্ট ম্যান কোশ্চানগুলো, যেগুলো তোমাদের এমসিকিউ বিভিন্ন আকারে কোশ্চানে আসতে পারে। তো দেখো, ভারতীয় মহাদেশে মেহেরগড়, বুরজাহোম, কোটদিজি, হেলমন্দ প্রভৃতি স্থানে নব্যপ্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে। তো নব্যপ্রস্তর যুগের নিদর্শন কোন জায়গাগুলোতে পাওয়া গেছে? না, ভারতীয় উপমহাদেশের মেহেরগড়, বুরজাহোম, কোটদিজি, হেলমন্দ প্রভৃতি স্থানে নব্যপ্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে। এই যুগে মানুষ প্রথম ফসল ফলাতে শেখে। তাহলে কোন যুগের মানুষ প্রথম ফসল ফলাতে শেখে? না, নব্যপ্রস্তর যুগের মানুষ। এই যুগে ফসল কাটার জন্য কাস্তে, এছাড়াও হামানদিস্তা, শিলনোড়া, জাঁতার ব্যবহার শুরু হয়। তাহলে কোন যুগ থেকে শিলনোড়া, জাঁতা, কাস্তের ব্যবহার শুরু হয়? না, এটা হলো নব্যপ্রস্তর যুগ থেকে। এই জন্য বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ গর্ডন চাইল্ড তার ম্যান মেক্স হিমসেলফ গ্রন্থে একে নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলেছে। তাহলে ম্যান মেক্স হিমসেলফ গ্রন্থটি কার লেখা? না, বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ গর্ডন চাইল্ড। তো তোমাদের এগুলোর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো। তো মনোসংযোগ দিয়ে এই ভিডিওগুলি দেখো এবং বন্ধুবান্ধবদের শেয়ার করো, এবং পরীক্ষায় তোমরা এগিয়ে থাকো বাকিদের থেকে। নব্যপ্রস্তর যুগের ভারতীয় মহাদেশের উত্তর পশ্চিম অংশে বোলান নদীর গিরিপথের নিচে বোলান নদীর তীরে এক গ্রামীণ সংস্কৃতির জন্ম নিয়েছিল। এই সভ্যতা মেহেরগড় সভ্যতা নামে পরিচিত। তাহলে কোন যুগে মেহেরগড় সভ্যতা গড়ে উঠেছিল? না, নব্যপ্রস্তর যুগের। কোথায়? না, বোলান গিরিপথের নিচে বোলান নদী নামে এক নদী আছে, সেই নদীতে গ্রামীণ সংস্কৃতিতে জন্ম নিয়েছিল মেহেরগড় সভ্যতা। তাহলে মেহেরগড় সভ্যতাটি একটি গ্রামীণ সংস্কৃতি সভ্যতা। কোথায় গড়ে উঠেছিল? বোলান নদীর তীরে। বুঝতে পেরেছ? এগুলোই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। এটি ছিল ভারতের প্রাচীনতম গ্রাম কেন্দ্রিক সভ্যতা। তাহলে তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে এটি ভারতের প্রাচীনতম গ্রাম কেন্দ্রিক সভ্যতা কী, তাহলে উত্তর কিন্তু হবে মেহেরগড় সভ্যতা। বুঝতে পেরেছ? 1947 সালে ফরাসি প্রত্নতত্ত্ববিদ জা ফ্রাঁসোয়া জারিজ ও রিচার্ড মিডো মেহেরগড়ের সন্ধান পান। মেহেরগড়ের সন্ধান পান কে পান? না, ফরাসি প্রত্নতত্ত্ববিদ জা ফ্রাঁসোয়া জারিজ ও রিচার্ড মিডো। কত সালে? 1947 সালে। এটি বোলান নদীর তীরে কচ্ছি উপত্যকায় অবস্থিত। মানে মেহেরগড় সভ্যতাটি কোথায় উপস্থিত ছিল? না, বোলান নদীর তীরে কচ্ছি উপত্যকায়। বুঝতে পেরেছো? সবশেষে বলবো, তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাধ্যমে শেয়ার করো, এবং সবশেষে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। তাহলে পরবর্তী ভিডিও পেতে তোমাদের সুবিধা হবে, নোটিফিকেশান চলে যাবে। বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের অনেক ইন্টারেস্টিং ক্লাসগুলো আসবে, তো তোমরা দেখতে থাকো। বুঝতে পেরেছো? তো আমরা পরবর্তী অংশ আসি। এরপর কী আছে? না, ত্রাম্যপ্রস্তর যুগ। তো ত্রাম্যপ্রস্তর যুগে আসা যাক। আমি তোমাদের ভিডিওগুলো এত ডিটেলসে পড়াচ্ছি কেন? তোমাদের কিন্তু অনেক বইয়ে এগুলো নেই। আমি বলছি এগুলো বইয়ে নেই, কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমাদের এগুলো জানা প্রয়োজন এবং পড়া প্রয়োজন।
অনেকেই ইতিহাস পড়ায় ইউটিউবে, অনেকেই ক্লাস করে, কিন্তু কয়েকজন দেখবে তো যে বাংলা ইউটিউব কমিউনিটিতে যারা পড়ান তারা এই হোলোসিন পর্ব, প্লেস্টিন পর্ব এগুলো নিয়ে আলোচনা করেছে। এগুলো কিন্তু আমি তোমাদের প্রথম আলোচনা করছি। তো ভিডিওগুলি মনোসংযোগ দিয়ে দেখো, তোমাদের ভবিষ্যতে কিন্তু এগুলো খুবই কাজে লাগবে। তো এরপর যেটা আছে সেটা হলো তাম্রপ্রস্তর যুগ। নব্যপ্রস্তর যুগের পর শুরু হয় তাম্রপ্রস্তর যুগ বা ব্রোঞ্জ যুগ, কারণ এই সময় মানুষ তামার ব্যবহার শেখে। তাহলে কোন সময় মানুষ তামার ব্যবহার শেখে এটা তোমরা জানলে, কোন সময় না তাম্রপ্রস্তর যুগে, বুঝতে পেরেছো? নব্যপ্রস্তর যুগের পরের যুগে তামাই ছিল পৃথিবীর প্রথম আবিষ্কৃত ধাতু। তাহলে পৃথিবীর প্রথম আবিষ্কৃত ধাতু কী ছিল? তামা। আনুমানিক খ্রিস্টপূর্ব 4000 অব্দের কাছাকাছি সময় এই যুগের সূচনা হয়। সুমেরীয়রা সর্বপ্রথম খনিজ তামার ব্যবহার করতে শেখে। তাহলে তামার ব্যবহার কারা প্রথম ব্যবহার করতে শেখে? না সুমেরীয়রা। এই যুগে উন্নত মানের চাকা ব্যবহার শুরু হয়। এই যুগে দাড়িপাল্লা ও বাটখারার ব্যবহার শুরু হয়। তাহলে দাড়িপাল্লার ব্যবহারও এই যুগে শুরু হয় এবং উন্নত মানের চাকারও ব্যবহার শুরু হয় তাম্রপ্রস্তর যুগে। এবং সুমেরীয়রা প্রথম খনিজ তামার ব্যবহার শেখে, মানে একদম খনি থেকে যে তামাটা উঠে এনে ব্যবহার করা, এটা কিন্তু সুমেরীয়রাই প্রথম শেখে। বুঝতে পেরেছ? তো তোমরা কিন্তু তাম্রপ্রস্তর যুগ সম্পর্কে জানতে পারলে, বুঝতে পেরেছ? এর পরবর্তী তোমাদের যেটা জানাবো সেটা হলো ঐতিহাসিক যুগ। বুঝতে পেরেছ? মানে ঐতিহাসিক যুগটা তোমরা এবার পড়বে। তোমাদের শেষ হয়ে গেল সেটা হলো মধ্যপ্রস্তর যুগ সম্পর্কে জানলে, নব্যপ্রস্তর যুগ সম্পর্কে জানলে, তাম্রপ্রস্তর যুগ সম্পর্কে জানলে, যেগুলো প্রায় ঐতিহাসিক যুগের একটি অংশ। প্রাগৈতিহাসিক যুগ, প্রাগৈতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগ। এবার আমরা জানবো ঐতিহাসিক যুগের অংশ, এবং যেটা আমরা জানবো সেটা হলো ঐতিহাসিক যুগ। ঐতিহাসিক যুগ সাধারণভাবে যে সময় থেকে মানব সভ্যতার লিখিত ইতিহাসের উপাদান পাওয়া গেছে বা পাঠোদ্ধার সম্ভব হয়েছে সেই সময়কালকে ঐতিহাসিক যুগ বলে। আমরা আগে প্রাগৈতিহাসিক যুগ, ঐতিহাসিকের যুগের অংশগুলো আমরা পড়েছি, এবার পড়ব ঐতিহাসিক যুগ। আমরা আগের অংশগুলিতে জেনেছি কোথায় লিখিত উপাদান পাওয়া যায়নি এবং কোথায় লিখিত উপাদান পাওয়া গেলেও তা পড়া যায়নি, কিন্তু এবার আমরা পড়ব সেটা হলো ঐতিহাসিক যুগ। তো তাম্রপ্রস্তর যুগের পরেই শুরু হয় এই যুগ। এই যুগের মানুষ লিপির ব্যবহার শেখে। বুঝতে পেরেছ? মানুষ লিপির ব্যবহার শেখে কিন্তু তাম্রপ্রস্তর যুগের পর, মানে ঐতিহাসিক যুগ। তাই মিশরীয় মেসোপটেমিয়া সংস্কৃতিগুলিকে 3000 খ্রিস্টপূর্বাব্দ ঐতিহাসিক যুগে ফেলা হয়েছে। মানে মিশর এবং মেসোপটেমিয়াতে যেসব লিপিগুলি পাওয়া গেছে সেই লিপিগুলি কিন্তু পড়া গেছে এবং পাঠোদ্ধার করা গেছে, তাই এগুলোকে ঐতিহাসিক যুগের মধ্যে ফেলা হয়েছে, মিশরীয় এবং মেসোপটেমিয়া সভ্যতাগুলিকে। বুঝতে পেরেছ? তো তোমাদের কাছে এই বিষয়গুলি ক্লিয়ার? প্রাগৈতিহাসিক যুগ, ঐতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগগুলো ক্লিয়ার তো? তিনটে যে যুগ, প্রাগৈতিহাসিক যুগ, প্রাগৈতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগ। আমার মাঝখানে মিস্টেক হয়ে যাচ্ছে, অনেকদিন ভিডিও করিনি বলে। তো তোমাদের এইগুলো ক্লিয়ার, এবং এই যুগগুলোর মধ্যে কোন কোন অধ্যায়গুলো, পার্টগুলো এসেছে সেগুলো তোমাদের ভিডিওতে অন্য কেউ বোঝাবে না, যা তোমরা এই ভিডিওতে পাবে। তোমরা জানলে প্রায় ঐতিহাসিক যুগের মধ্যে কোন সভ্যতাগুলি, হরপ্পা, সিন্ধু সভ্যতা, ভারতীয় বিভিন্ন সভ্যতা এসেছে, এবং ঐতিহাসিক যুগের মধ্যে মিশরীয় মেসোপটেমিয়া সভ্যতাগুলি এসেছে। তোমরা এই ভিডিওর মধ্যে কিন্তু জানতে পারছো, এগুলো তোমরা বইয়েও পাবে না, যেটা আমি তোমাদের বোঝাচ্ছি। এবং তোমাদের সকলকে একটা রিকোয়েস্ট করবো, মনোসংযোগ দিয়ে যে কোনো একটি কিংবা দুটি রাখতে পারলে ভালো। টেক্সট বই পড়ো ভিডিওগুলো দেখার সঙ্গে সঙ্গে, তাহলেই তোমরা বুঝতে পারবে এই ভিডিওর গুরুত্বটা কতটা। সাজেশন মাফিক কেউ সহায়িকা পড়ার দরকার নেই। তো আমরা এবার যেটা আলোচনা করব সেটা হলো জীবাশ্ম সম্পর্কে। তোমাদের জীবাশ্ম সম্পর্কে আলোচনা করব, সেই সঙ্গে আজকে গুহাচিত্র সম্পর্কে আলোচনা করব। বুঝতে পেরেছো? তো তাহলে এসো দেখি। তোমাদের এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো জীবাশ্ম। তোমরা যুগগুলোর সম্পর্কে জানলে, তো সেই যুগের বিভিন্ন প্রাণী মানুষ বসবাস করত, তাদের বিভিন্ন যে কঙ্কাল, যে ফসিল বা জীবাশ্ম বলে, সেগুলি কোথায় পাওয়া গেছে সেগুলো তো তোমাদের জানতে হবে। তো তোমাদের পরপর কিন্তু বিভিন্ন অংশ আসবে। এখন যেটা আসবে সেটা হলো জীবাশ্ম। জীবাশ্ম কাকে বলে বা জীবাশ্ম কী? ফসিলকে বাংলায় বলা হয় জীব। ফসিল মানে যেটা জীবাশ্ম, জীব প্লাস অশ্ব। জীব হচ্ছে তারা যাদের জীবন আছে, অশ্ব হচ্ছে পাথর, অর্থাৎ জীবের যে অংশ নষ্ট না হয়ে শক্ত হয়ে হাজার হাজার এমনকি লাখ বা কোটি বছর পর্যন্ত টিকে থাকে, সেই অংশটি হলো ফসিল বা জীবাশ্ম। মানে যেগুলো নষ্ট হয়নি কিন্তু সেগুলো থেকে গেছে। সেটাই বুঝতে পারছো না যে তোমাদের আমি কতটা ডিটেলসে পড়াচ্ছি। তো আমরা জীবাশ্ম জানলাম, জীবাশ্ম কী। তো এই জীবাশ্মের কাল নির্ণয়ের জন্য বিখ্যাত কে এই জীবাশ্মগুলিকে ভালোভাবে অনুসন্ধান করে আমাদের মধ্যে তুলে ধরে? তিনি হলেন চার্লস লয়েল। জীবাশ্মের জন্য তিনি বিখ্যাত, মানে জীবাশ্মের কাল নির্ণয়ের জন্য কোন সময় কোন কঙ্কাল কোন জীবাশ্মের উদ্ভব হয়েছে বা এসেছে সেগুলোর জন্য কিন্তু বিখ্যাত একজন মানুষ, তার নাম হলেন চার্লস লয়েল। আফ্রিকার তানজানিয়ার ওল্ডুভাই গিরিখাতে প্রাপ্ত প্রাচীনতম মানবদেহের নিদর্শন থেকে মনে করা হয় আফ্রিকার মাটিতেই প্রথম মানুষের উদ্ভব হয়েছে। তাহলে কোথায় মানুষের প্রথম উদ্ভব হয়েছে? না আফ্রিকার গোল্ডুভাই গিরিখাতে। তোমরা বুঝতে পারছো না এই ভিডিওগুলো বানানোর জন্য আমি কতটা কষ্ট করেছি।
আমি কিন্তু মোবাইলে ভিডিও বানাই, মোবাইলে টাইপিং করে এইভাবে ভিডিও বানানো কতটা কষ্টকর। তো ভালো লাগলে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করে দিও। তো এখন আমরা যেটা জানবো, আমরা জানলাম জীবাশ্ম কী, জীবাশ্মের জন্য কী বিখ্যাত, সেগুলোর কাল নির্ণয় করার জন্য। এখন যেটা আমরা জানবো সেটা হলো আদিম যুগের প্রাণী যেগুলি জীবাশ্ম আকারে পাওয়া গেছে সেগুলি হলো কী এবং কোথায় কোথায়। তো ভারত ও কেনিয়াতে প্রাপ্ত যে জীবাশ্মটি পাওয়া গেছে সেটি হলো রামাপিথেকাস। তোমরা আগের যে আমি পাঠটা পড়িয়েছি সেটা এনে কিন্তু রামাপিথেকাস সম্পর্কেই বলেছে এবং তার একটা ছবিও দেওয়া আছে, তোমরা দেখে নাও আগের ভিডিওটিতে, ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এবং সাউথ আফ্রিকায় প্রাপ্ত অস্ট্রালোপিথেকাস ও জিনজেনথপাস, অস্ট্রালোপিথেকাস ও জিনজেনথপাস এবং চীনের পিকিং মানব ও নিয়ান্ডারথাল সম্পর্কে আমরা জানতে পারি যে এই জীবাশ্মগুলি এই জায়গায় পাওয়া গেছে। তো তোমরা জানতে পারলে, এবার আমরা দেখে নিই গুহাচিত্র। আদিম মানবরা যখন ঘরবাড়ি বানাতে শেখেনি তখন তারা গুহায় বসবাস করতো। মানে আমরা যখন আদিম মানুষরা যখন ঘরবাড়ি বানাতে শেখেনি তখন তো তারা বিভিন্ন কোনো না কোনো জায়গায় বাসস্থান করতো। তো সেই জায়গাগুলোকে কিন্তু গুহা বলে। মানে বিভিন্ন যে পাথরের ভেতরে গুহার করে, মানে তোমরা পড়ো, মানে আদিম মানুষরা যখন ঘরবাড়ি বানাতে শেখেনি তখন তারা গুহায় বসবাস করতো। সেখানে তারা নানান চিত্র আঁকতো। গবেষক আমুর ফারুকির মতে গুহাচিত্রের সূচনা হয়েছিল ফ্রান্সের সুলট্রিয়ান সংস্কৃতির মানুষের হাত ধরে। এখানে টয়রফলা হস্যই হবে, যেটা মিস্টেক হয়েছে, তোমরা ঠিক করে নিও। গবেষক অমর ফারুকির মতে গুহাচিত্রের সূচনা হয়েছিল ফ্রান্সের সুলট্রিয়ান সংস্কৃতির মানুষের হাত ধরে। তো তোমরা বুঝতে পারলে গুহাচিত্র কোথায় সৃষ্টি হয়েছিল, মানে সূচনা হয়েছিল কোথায়, কোথা থেকে পাওয়া গিয়েছিল, সেটা হলো সুলট্রিয়ান সংস্কৃতির মানুষের হাত ধরে, যেটা ফ্রান্সে অবস্থিত। বুঝতে পেরেছো? তো এছাড়াও জানো, তোমাদের জানতে পারবে এক্ষুনি যে আর কোথায় কোথায় বিভিন্ন গুহাচিত্র কোথায় পাওয়া গেছে সেই সম্পর্কে। তো এসো সেগুলোও দেখে নিই। সংস্কৃতির অন্তর্গত ফ্রান্স ও স্পেনে বিভিন্ন গুহায় 70টির মতো গুহাচিত্রের আবিষ্কৃত হয়েছে। তাহলে কোথায় না, ফ্রান্স ও স্পেনে নানান গুহাচিত্র আবিষ্কৃত হয়েছে 70টি। লা মাউথ গুহা ফ্রান্সের, আইজিস গুহা এবং স্পেনের আলতামিরি গুহায় বাইসনের চিত্র পাওয়া গেছে। তাহলে কোথায় বাইসনের চিত্র পাওয়া গেছে না, স্পেনের আলতেমিরি। তোমরা স্ক্রিনের মধ্যে যে ছবিটি দেখতে পাচ্ছ সেটা হলো স্পেনের আলতেমিরি গুহার একটি চিত্র। এটা খুবই বিখ্যাত একটি চিত্র, যেটা বিভিন্ন তোমরা ইতিহাস বইও দেখে থাকবে। এটি ছিল আদিম মানুষের আঁকা প্রথম গুহাচিত্র। মানে আদিম মানুষের আঁকা প্রথম গুহাচিত্র তাহলে কোনটি তোমাদের যদি পরীক্ষায় আসে, তাহলে সেটি হবে স্পেনের আলতামিরার গুহায় বাইসনের যে চিত্রটি আঁকা হয়েছিল সেটিই ছিল কিন্তু আদিম মানুষের আঁকা প্রথম গুহাচিত্র। বুঝতে পেরেছ? এবার আসি আমরা ভারতের কোথায় এইসব গুহার নিদর্শন পাওয়া গেছে, বিভিন্ন চিত্র পাওয়া গেছে। তো তোমাদের সেই ভারতের যেখানে যেখানে পাওয়া গেছে সেগুলো দেখিয়ে দিই। এসো। এছাড়াও আমাদের ভারতবর্ষের এরূপ অনেক গুহাচিত্র আবিষ্কৃত হয়েছে। তোমরা দেখো ছবিতে একটি গুহাচিত্র দেখেছি, সেটা কোথায় না, মধ্যপ্রদেশের ভীমবেটাকা। 1957 সালে বিষ্ণু শ্রীধর ওয়াকানকার এটি আবিষ্কার করেন। তাহলে মধ্যপ্রদেশের ভীমবেটাকা গুহা কে আবিষ্কার করেন না, 1957 সালে বিষ্ণু শ্রীধর ওয়াকানকার এটি আবিষ্কার করেন। এছাড়াও বিহারের নওয়াদা ও কাশ্মীরের প্রভৃতি জায়গাতে এসব গুহাচিত্র পাওয়া গেছে এবং এই গুহাগুলোতে বিভিন্ন নানান ছবি পাওয়া গেছে, যেখানে হরিণের ছবি, হাতির ছবি, বাইসনের ছবি আমাদের ভীমবেটাকার গুহাতেও পাওয়া গেছে। তাহলে মানে বুঝতে পেরেছ তখনকার আদিম মানুষরা কিন্তু কত ছবি এঁকেছে। তো এই নিদর্শনগুলো কিন্তু আমাদের যে সবচেয়ে বড় যেটি গুহাটা সেটা হলো মধ্যপ্রদেশের ভীমবেটাকা। তোমরা ভবিষ্যতে দেখে আসতে পারো, তোমাদের কলেজ লাইফে যদি তোমরা কেউ ইতিহাস নিয়ে পড়ো, বিভিন্ন ট্যুর হয় সেখান থেকে নিয়ে যায়। আমাদেরও হয়েছিল, আমার সৌভাগ্য নেই, আমি যেতে পারিনি, কিন্তু পরবর্তীতে যাব। তো তোমরা আজকে জীবাশ্ম, গুহাচিত্র, ঐতিহাসিক যুগ এগুলো সম্পর্কে জানলে। এরপর তোমাদের প্রথম অধ্যায় থেকে আর একটি ভিডিও দেব যেখানে তোমরা জানতে পারবে মুদ্রার প্রচলন, লিখন পদ্ধতি এবং ধর্মীয় সম্পর্কে। মানে মুদ্রার প্রচলন কোথায় হয়েছে, লিখন পদ্ধতি কোথায় সৃষ্টি হয়েছে, এগুলো সম্পর্কে তোমাদের সেই পাঠটা করিয়ে দিলেই তোমাদের প্রথম অধ্যায়টা সম্পূর্ণ হবে। তো আর 2-3 দিনের মধ্যেই তোমাদের সেই পাঠটা দিয়ে দেবো এবং তোমাদের আমি কথা দিচ্ছি আগস্ট মাসের মধ্যেই প্রথম অধ্যায়, এবং আমি তৃতীয় অধ্যায়টা এরপর শুরু করব ভাবছি, সেকেন্ড অধ্যায়টার আগে। তারপর আমি দ্বিতীয় অধ্যায়টা শুরু করব। তো আমি তোমাদের পরীক্ষার আগেই কমপ্লিট করে দেবো ইতিহাসটা। তো তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভিডিও সাবস্ক্রাইব করে কাছে থেকো, কারণ তোমাদের সাবস্ক্রাইব সত্যি আমাকে পরের ভিডিও বানাতে আরও উৎসাহিত করে তোলে। সবশেষে বলবো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং শিক্ষার সাথে থাকো, আমার সঙ্গে থাকো। তোমাদের ইতিহাস বিষয়ে কোনো প্রবলেম হবে না, সেটা আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি। তো সকলে ভালো থেকো, বাই।